এক্ষেত্রে এখন আর এই রায় দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই বলে আমার মনে হয়। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই যে সেনাবাহিনীর উপর মানুষের একটা আস্থা এখনো, যে সেনাবাহিনীর ভূমিকা কি হয় সেটা দেখার অপেক্ষায় আছে। আমি মেজর সিদ্দিক আপনাকে আপনার কাছে জানতে চাই, এই রায় সম্পর্কে তো অবশ্যই বলবেন। সেনাবাহিনী আসলে কোন ভূমিকায় যেতে পারে বলে আপনি মনে করেন? এখন পর্যন্ত আমরা সেরকম প্রত্যক্ষভাবে লক্ষ্য করা যাচ্ছে না, আসলে বোঝা যাচ্ছে না যে সেনাবাহিনী কি চাচ্ছে। আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ হাসিনা আপা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি প্রথমেই গভীর শোক প্রকাশ করছি আমাদের বাচ্চারা, এই ছাত্ররা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি, আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি যারা দেখছেন তাদের প্রতি এই অনুভূতি নিয়ে এবং যারা কথা বলছেন, ব্যারিস্টার জাকারিয়া এবং কর্নেল মুস্তাফিজ আমরা একসাথে চাকরি করেছি, আমার প্রিয় একজন অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর, তিনি এখন প্রবাসে আছেন, আমিও প্রবাসে আছি, আপনিও প্রবাসে আছেন। প্রবাস ছাড়া তো আমাদের এখন আর কোনো গতি নাই, কারণ বাংলাদেশ থেকে আমরা আসলে বিচ্ছিন্ন হয়ে গেছি। পুরো বাংলাদেশ আলাদা জগতের হয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের জনগণ শুনতে পাচ্ছে কিনা জানি না, কিন্তু একটা সময় শুনবে। আমি সবার প্রতি সেই যারা আমাদের আত্মাহুতি দিয়েছে, ইতিপূর্বে সংখ্যাটি নিয়ে সন্দেহ আছে, এটি কি 400 না 1000 এ ব্যাপারে সন্দেহ আছে। পুলিশ, র্যাব, বিজিবি তারা নিষ্ঠুরভাবে গুলি চালিয়ে যাচ্ছে। এই কোমলমতি ছাত্র ছাত্রীরা প্রাণ দিচ্ছে। কারণটা কি? কারণটা ছিল কোটা আন্দোলনটা। এই বিষয়টাকে আপনারা সবাই জানেন, তবু আমি একটু রিফ্রেশ করতে চাচ্ছি। এটি 18তে শুরু হয়েছিল, একটি পরিপত্রের মাধ্যমে এই সরকার এটিকে তুলে দেয়। আবার তাদেরই কোর্টের মাধ্যমে, এই কোর্টটি অত্যন্ত বিতর্কিত, যেখানে চিফ জাস্টিসকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এই কোর্টের মাধ্যমে আবার নতুন করে এটিকে বহাল করা হয়। আবার এই কোর্টের উপর ভিত্তি করে আজকে রায় দেওয়া হলো 97 এবং কোটা 7, 97 মেধা, কোটা 7। এই যে একটি নাটক, এরা 16 বছর নাটক করেছে। এই নাটক করতে করতে প্রাণ নিয়ে খেলেছে। 1000-এরও বেশি মানুষকে গুম করা হয়েছে, 5000-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ কর্মী, নেতা, বিশেষ করে বিএনপি এবং যারা বিএনপির সাথে আছে তাদেরকে হয়রানি করা হচ্ছে। নির্যাতন, জেল, জুলুম, হুলিয়া সবই করা হচ্ছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে 24 বছর কাজ করেছি। আমি বাংলাদেশে গিয়েছিলাম। আমাকে এই বিতর্কিত আইনের মাধ্যমে আমাকে মধ্যরাতে এসে কমান্ডো স্টাইলে অ্যারেস্ট করা হয়েছে, তারপর 2 দিন গুম রাখা হয়েছে, তারপর কোর্টে হাজির করা হয়েছে, তারপর আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমার উপর টর্চার করা হয়েছে। আমি 3 মাস জেল কেটে তারপর বের হয়ে আসছি। আমার পরিবার কষ্ট পেয়েছে। আমার মতো অসংখ্য সেনা অফিসার কষ্টে আছে। সেনা অফিসারদেরকে বিনা কারণে পিএনজি করা হয়েছে। তাদেরকে তাদের অধিকার, সারা জীবনের যে কষ্টের ফসল, সেই প্লট কিংবা জলসিঁড়িতে যে তাদের প্রাপ্ত জিনিস, সেগুলো থেকে বঞ্চিত করা হচ্ছে, চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের পরিবারকে বঞ্চিত করা হচ্ছে। আজকে একটি সুপ্রিম স্যাক্রিফাইসের যে দৃষ্টান্ত, এটি আনপ্রেসিডেন্টেড। এটি পৃথিবীতে খুব কমই দেখা যায়। কবি সুকান্ত তিনি বলে গেছেন 18 বছর বয়সে, অর্থাৎ 18 বছর বয়স নিয়ে তার যে কবিতা, সেখানে তিনি বলেছেন যে এরা সিদ্ধান্ত নিতে পারে। 18 বছর বয়সে তারা কোনো ভয় বলে, তাদের ভীতি বলে কিছু থাকে না। তারা জীবন উৎসর্গ করতে পারে। তারা যে কোনো সমাজের জরা জীর্ণ সবকিছু অতিক্রম করে তারা নতুন করে দেশ এবং জাতিকে ঘুরিয়ে দিতে পারে। এটি 71-এ বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জনযুদ্ধ হয়েছিল, আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এই সেনাবাহিনীকে নিয়ে আপনার প্রশ্ন, আমি সেই প্রশ্নের উত্তরে আসছি। সেনাবাহিনী 75-এ ভারতের যে ষড়যন্ত্র ছিল, সেনাপ্রধানকে বন্দী করে, গৃহবন্দী করে খালেদ মোশাররফ যে কু করেছিল, সেটিকে প্রতিহত করেছিল। এই সেনাবাহিনী 90-এ যে গণ আন্দোলন হয়েছে, যে গণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র এসেছিল,
সেই গণতন্ত্রের নেত্রী বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন গণ আন্দোলন হচ্ছে, তখন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন তিনি বলেছিলেন, স্যার, স্বৈরাচারকে বলেছিলেন, স্যার আমরা আপনার সাথে নেই। অর্থাৎ আর্মি সেদিন বয়কট করেছিল এবং ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী গতকালকে এই দুদিনে তারা দেখিয়েছে তারা এই ছাত্রদের, এই কোমলমতি ছাত্র, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের যোদ্ধাদের পাশে তারা দাঁড়িয়েছে। তারা কিন্তু একটি গুলিও ফায়ার করেনি। আমি গতকালকেও বলেছিলাম যে সেনাবাহিনীর গুলি অত্যন্ত মূল্যবান, সেনাবাহিনী প্রশিক্ষিত, সেনাবাহিনী এদেশের গর্বিত একটি বাহিনী। এদেশের সেনাবাহিনী আজকে সেকেন্ড রোলে সারা পৃথিবীতে বিশ্ব শান্তির জন্য কাজ করছে। সুতরাং এই সেনাবাহিনীকে 18 বছর, গত 18টি বছর এটিকে ড্যামেজ করা হয়েছে। এই সেনাবাহিনীর সবচেয়ে বিতর্কিত অবস্থান ছিল 18তে, যখন দিনের ভোটটি রাতে হচ্ছিল। দিনের ভোট রাতে হচ্ছিল, সেনাবাহিনী পাশে ছিল, অর্থাৎ সেনাবাহিনী পাশেই ক্যাম্পে ঘুমাচ্ছিল, কিন্তু বিজিবি, পুলিশ এবং আওয়ামী লীগের থাগরা রাতে, দিনের ভোট রাতে করে নিয়ে যায়। আশ্চর্যভাবে সারা পৃথিবী দেখেছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, পৃথিবীর মোরলরা, হোয়াইট হাউস সবাই দেখেছে, ইন্ডিয়াও দেখেছে। সেটি কি ছিল? সেটি ডামি সরকার, একটি ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার ক্ষমতায় এসেছে। আজকে এই ডামি সরকারের প্রধানমন্ত্রী কি করলো? চায়না ভিজিট থেকে এসে একটি সাংবাদিক সম্মেলনে সে বলে বসলো, তার এই বলাটাই ছিল প্রথম অপরাধ, জাতির সামনে সবচেয়ে বড় স্পর্ধা, সবচেয়ে বেশি বড় অপরাধ। সে বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতেরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতেরা চাকরি পাবে। তখন এই কোমলমতি, এই সুশিক্ষিত, এই অসাধারণ, এই 18-20 বছরের ছাত্র ছাত্রীরা স্লোগান তুলেছিল। সেই স্লোগানটি ছিল খুবই সাধারণ, সবার বোধগম্য, জাতি সেটি বুঝতে পারে। তারা বলেছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তারপরে লাইনটি কি বলল? কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। আমি কে, তুমি কে? রাজাকার, রাজাকার। লক্ষ কোটি মানুষের হৃদয়কে বিদীর্ণ করে এই রাজাকার শব্দটি, যে ঘৃণিত শব্দটিকে তারা বারবার এটিকে সেল করে, এটিকে প্রমোশন করে তারা 16টি বছর জাতির উপর চড়াও হয়েছে। জাতির অর্থনীতি, জাতির স্বাস্থ্য, জাতির ভোটাধিকার, জাতির গণতন্ত্র, জাতির যে আইন কানুন, সবকিছুকে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ যখন যে কথা বলেছে, এমনকি যারা মুক্তিযুদ্ধের অগ্রভাগে ছিল, যারা সেক্টর কমান্ড করেছে, যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, সেই পরিবারকেও তারা রাজাকার বলতে দ্বিধা করে নাই। এই রাজাকার শব্দটাকে তারা এত বেশি সেল করেছে, এত বেশি ক্যাপিটালাইজ করেছে যে সর্বশেষ আমার ছেলেরা, আপনার আমার সন্তানরা, এই হাজার হাজার ছাত্ররা এই রাজাকার শব্দটিকে কেটে ছিঁড়ে ছেলে লবণ লাগিয়ে এটিকে বঙ্গোপসাগরে থ্রো করে দিয়েছে। এবং তার সাথে সাথে শেখ হাসিনার মতো কুলাঙ্গার, এই লুটেরা, এই রিজার্ভ লুটেরা, এই ব্যাংক লুটেরা, এই রক্ত পিপাসু শেখ হাসিনাকে তারা একই সাথে রাজাকার বানিয়ে দিয়েছে। সে সবচেয়ে বড় রাজাকার। সে মুক্তিযুদ্ধের সময় 1500 রুপি সে প্রতি মাসে টাকা পেত সেই পাকিস্তানিদের কাছ থেকে, আর বাকি সবাই কষ্টে ছিল। সুতরাং এই সেই রাজাকার, এই সেই শেখ হাসিনা, সে সেনাবাহিনীর, পাকিস্তান বাহিনীর তত্ত্বাবধানে তার পুত্র জয়কেও প্রসব করিয়েছে। সুতরাং আজকে এই মুহূর্তে এই কোমলমতি, এই ছাত্ররা, আপনার আমার সন্তান, ছেলেরা, তারা সকল কিছুকে পিছিয়ে ঠেলে, মৃত্যুকে পিছিয়ে ঠেলে তারা শহীদ হচ্ছে, আত্মাহুতি দিচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী যে কাজটা করছে, ইতিমধ্যে এই নিয়ে অনেক স্পেকুলেশন, অনেক কিছু বের হয়েছে। এমনকি আপনারা সেনাবাহিনীর প্যাডে দেখতে পাচ্ছেন প্রায় 200 অফিসার, 200-র মতো অফিসার তারা রিজাইন করতে চাচ্ছে, তারা এই চাকরি ছেড়ে দিতে যাচ্ছে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী, এই বাংলাদেশ সেনাবাহিনীতে আমি জন্ম নিয়েছিলাম, এই সেনাবাহিনীতে আমি স্বাধীনতা যুদ্ধের 12 বছর পরে আমি যোগদান করেছিলাম। স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স ছিল 8 বছর। আল্লাহর কাছে চাইতাম, হে আল্লাহ, তুমি আমাকে অস্ত্র ধরার মতো বয়সটা দাওনি কেন? আরো 10 বছর আগে আমাকে জন্ম দাওনি কেন? কারণ আমার ভাই যুদ্ধে গিয়েছে। আমি তখন মনে করতাম আমার ভাই সৌভাগ্যবান, সেই ভাইকে আমি হারিয়েছি। এই গত বছর মে মাসে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আজকে আমি বলছি, এদেশের মুক্তিযোদ্ধারা
এদেশের মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে এসেছে, তারা কিন্তু চায় না, তারা চায় না এইসব ভাওতাবাজির কোটা। এই কোটাকে মিসইউজ করা হয়েছে, এই কোটাকে কাজে লাগিয়েছে। গতকালকেও এসপি জিল্লুর বলেছিল যে 101 ভাগ শেখ হাসিনার হাতে, অর্থাৎ এখানে শুধু 56 ভাগ না, আরো 45 ভাগ সে তার কোটার মাধ্যমে নিয়ে যাচ্ছে। সুতরাং এই কোটার সিস্টেমের মাধ্যমে আওয়ামী লীগের যে দৌরাত্ম্য, আওয়ামী লীগের যে দুর্নীতি, আওয়ামী লীগের যে স্বেচ্ছাচারিতা, সেটি সেই 16 বছর এক্সারসাইজ করেছে। সুতরাং এটি সেনাবাহিনী বুঝতে পেরেছে। সেনাবাহিনীর যে বিষয়টি আমি বলছিলাম, সেনাবাহিনীর ব্যারেল যদি ঘুরে যায় যে কোনো মুহূর্তে, 10,000 ছাত্রের সামনে যদি ব্যারেল তাক করে ট্যাঙ্ক তাকিয়ে থাকে, আপনারা দেখতে পাবেন এনি টাইম, এনি মুহূর্তে, যে কোনো মুহূর্তে ব্যারেলটা ঘুরে যাবে 180 ডিগ্রি। তখন আপনারা বুঝতে পারবেন সেনাবাহিনী এই জনতার সাথে, এই ছাত্রের সাথে আছে। আমি যে বিষয়টি বলে শেষ করতে চাচ্ছি এই সেগমেন্টে, সেটি হলো এই মুহূর্তে আমার সাথে সহবক্তা হিসাবে কর্নেল মুস্তাফিজ আছে, তিনি বলবেন, এবং ব্যারিস্টার জাকারিয়া আমার খুব স্নেহতম প্রিয় ছোট ভাই, তিনি বলবেন। কিন্তু আমি যে বিষয়টা বলে এই সেগমেন্টে আমি শেষ করতে চাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী ক্রান্তিকালে দ্বারা এটি শেষ। বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ যে কোনো দেশের সেনাবাহিনী, এটি ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড অথবা থার্ড ওয়ার্ল্ড, বাংলাদেশ সেনাবাহিনী যেমন রণাঙ্গনে জন্ম নিয়েছিল, তার প্রতিটি ধাপে তার স্বর্ণ উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। আজকে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে আমরা যেমন ভাবতাম, আমরা যেমন কাজ করতাম, আমি 91, 96 এবং 2001-এ আমি দায়িত্ব পালন করেছি জাতির জন্য, এবং সেখানে আমরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছি। সেটি ছিল স্বর্ণ যুগ। এই প্রথম জেনারেল ওয়াকারের নেতৃত্বে একটি স্বর্ণ যুগের সুযোগ এসেছে, এবং আমার বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনী এখানে ঘুরে দাঁড়াবে। তাদের কোনো কিছু করার প্রয়োজন নাই। 90-এর জেনারেল নুরুদ্দিনের আর্মির মতো বয়কট করলেই যথেষ্ট। যে বয়কট তারা দেখিয়েছে গত একদিনে, সেটি জনগণের পক্ষে গেছে, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়েদের পক্ষে গেছে। এই সেনাবাহিনীর ব্যারেল, ট্যাঙ্কের ব্যারেল যখন ঘুরে যাবে, আমার বিশ্বাস যে ব্রিগেডিয়ার, কর্নেল, মেজর কিংবা ক্যাপ্টেন, তারা এই সেনাবাহিনীর যদি কোনো দালাল মার্কা কোনো কমান্ড আসে, সেটি তারা শুনবে না। আমরা শুনি নাই, আমাদের সময় এরকম হয়েছে, আমরা শুনি নাই। সুতরাং তাদের যে ন্যায্য দাবি, তাদের যে শপথ করা যে কাজ, বুলেটকে কাজে লাগাবে কিভাবে? শত্রুর বিরুদ্ধে। আর শত্রু কারা? এই শত্রু হলো এই মুহূর্তে হায়ানা শত্রু। এই মুহূর্তে সেটি ভারত হোক কিংবা যে কোনো দেশ হোক, তাদের বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়াবে শেষ রক্ষা হিসেবে। এবং এই মুহূর্তে এই রক্ত পিপাসু, এই স্বৈরাচার, এই ভোটবিহীন সরকার, তাদের বিরুদ্ধে তারা কাজ করবে। সেটি হবে তাদের বয়কট, নীরব বয়কট, এবং ব্যারেলটাকে ঘুরিয়ে দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। আমি কর্নেল মুস্তাফিজুর রহমান আপনার কাছে যেটা জানতে চাইবো,